আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীতে পড়াশোনা করা মানুষজনদের জন্য আজকে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনটেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হইছি। সেটা হচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে আমাদের বিজ্ঞানের যে ৩ টা চ্যাপ্টার আছে, সেই ৩ টা চ্যাপ্টারের মধ্যে যত সকল রাসায়নিক বিক্রিয়া আছে, মানে রসায়নের মধ্যে যে ৩ টা চ্যাপ্টারের কথা বলতেছিলাম আরকি। বিজ্ঞানের রসায়নের যে ৩ টা চ্যাপ্টার সেটা। প্লাস বায়োলজিতেও ২ টা আসলে বিক্রিয়া আছে। সে ২ টা একটার মধ্যে হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, আর আরেকটা আছে শোষণ। তো ইনশাল্লাহ ওই ২ টা সহ ইনক্লুড করে তোমার ৩ টা চ্যাপ্টারের মধ্যে রসায়নে যত সকল বিক্রিয়া আছে, তার বেসিক কিভাবে কমপ্লিট করবা, বিক্রিয়াগুলা কিভাবে মনে রাখবা, বিক্রিয়াগুলা কিভাবে কমপ্লিট করবা এবং কোন বিক্রিয়ার বেসিক কি আসলে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তুমি A to Z পেয়ে যাবা। আজকের এই ভিডিওটা টু বি অনেস্ট কোনো মানে সেরকম লেভেলে আসলে গাইডলাইন সেশন না যে ধরো আমি তোমাকে কিছু আম মানে নির্দেশনামূলক জিনিসপাতি বলব তুমিই করবা এরকম না। টু বি অনেস্ট আমি অনেক কিছু করে দিব, অনেক কিছু বুঝাই দিব। ভিডিওটার লেন্থটা একটু বড় হতে পারে, বাট বিলিভ মি তুমি যদি এই ভিডিওটা কমপ্লিট করো, তোমার রসায়নের মানে বিজ্ঞানের মধ্যে রসায়নের যে ৩ টা চ্যাপ্টার আছে, সেগুলোর মধ্যে যত সকল বিক্রিয়া রিলেটেড ইস্যুগুলো তুমি ফেস করতেছো এখন অবধি ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, সো প্রথমে আমাদের একটা আমি বই থেকেই তোমাদের জন্য আর কি সুন্দর করে সস যাকে বলে স্ক্রিনশট উঠাই নিয়ে রাখছি। সেটা হচ্ছে তোমাদের ৬ নাম্বার চ্যাপ্টার যেটা পদার্থের গঠন। এই চ্যাপ্টারটার মধ্যে একটা মাত্র জায়গাতে বিক্রিয়া রিলেটেড ইস্যু আছে, সেটা হচ্ছে এইটা। সো এইখানে আমার বেশ কিছু জিনিসপাতি আসলে বেসিক কমপ্লিট হচ্ছে, সেটার জন্য আমার এটা রাখা। বেসিক কেমন কমপ্লিট হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়া, এগুলোও কিন্তু রাসায়নিক বিক্রিয়া। এখানে প্রথম ২টা, শেষেরটা ৩টা, টোটালটাই মানে একটা উপরেরটা রাসায়নিক বিক্রিয়া, একটা নিচেরটা একটা, তারপরে যেটা দেওয়া হয়েছে ৩টাই কিন্তু রাসায়নিক বিক্রিয়া। আসলে বিক্রিয়া ওরা ইলেকট্রন ত্যাগ করার, নিচেরটা ইলেকট্রন গ্রহণ করার, এমন টাইপেরই তুমি বলতেই পারো। আর এটা হচ্ছে ওভারঅল এই যৌগটা গঠন করার। তো আমরা কি এই ২টা জিনিসকে জানি বলতো, যে আমাদের মানে যে সকল যৌগ, ধরো এখানে একটা রাসায়নিক যৌগ তৈরি হচ্ছে, এটা কি একটা যৌগ না? আমাদের সোডিয়াম হচ্ছে একটা মৌল, একে আমরা কি বলতে পারি? মৌল। হ্যাঁ, আচ্ছা, আমাদের ফ্লোরিন হচ্ছে একটা কি মৌল, এবং সোডিয়াম এবং ফ্লোরিন মিলে যখন আমার সোডিয়াম ফ্লোরাইড গঠন করতেছে, এই জিনিসটা একটা কি বলতো ভাই? যৌগ অবশ্যই, তাই কি না? এই জিনিসটা টোটালে মিলে কি বলতেছি আমরা? এটাকে একটা সোডিয়াম ফ্লোরাইড একটা যৌগ, একটা অণু এমন। আবার এই ফ্লোরিনটা আবার শুধু ফ্লোরিন আকারেও নর্মালি থাকতে চায় না। ও কি আকারে থাকতে চায় বলতো? এটা কিন্তু একটা দ্বিআণবিক গ্যাস আকারে থাকতে চায়। সো দ্বিআণবিক গ্যাস কারা, বা কারা আসলে দ্বিআণবিক গ্যাস আকারে থাকতে চায়, সেটা যদি আমি জেনে নিই তাহলে আমার জন্য সহজ হয়ে যায় না? দ্বিপারমাণবিক গ্যাস আসলে আণবিক গ্যাস। এই যে দেখো এখানে কি আছে আসলে, এখানে ভাই ২টা ফ্লোরিন পরমাণু আছে, একটা ফ্লোরিন পরমাণু প্লাস আরেকটা ফ্লোরিন পরমাণু দিয়ে আমাকে কি তৈরি করতেছে? একটা ফ্লোরিন অণু তৈরি করতেছে, F2। এরকম একটা ফ্লোরিন অণু তৈরি করতেছে। তাহলে দ্বিআণবিক গ্যাস কারা, তাদের কথাটা একটু শিখে ফেলি বা জেনে নিই। তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে তো আমাদের জন্য সহজ হবে। দ্বিপারমাণবিক, হ্যাঁ, গ্যাস বা অণু যাই বলো না কেন তুমি, গ্যাস বা অণু যে কয়টা আমার অন্তত এই বয়সে আমাদের জানা দরকার। সো নর্মালি অক্সিজেন যেটা, একেবারে সেখান থেকে শুরু করো। আচ্ছা, অক্সিজেনের আগে হাইড্রোজেন থেকে শুরু করো। হাইড্রোজেন, হাইড্রোজেন নর্মালি একটা মৌল বা পরমাণু। ও আসলে H2 আকারে থাকতে পছন্দ করে, হাইড্রোজেন গ্যাস। সেম টু সেম অক্সিজেন, অক্সিজেন কিন্তু O2 আকারে থাকতে পছন্দ করে। এটার নাম কি বললাম? এটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাস। আমরা একেবারে স্পেসিফিক বলে দিব, অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। হ্যাঁ, আর যদি আমি বলি হচ্ছে যে আমাদের O3, এও কিন্তু একটা জিনিস, এর নামটা হচ্ছে ভাই ওজোন গ্যাস। ওজোন গ্যাস O3ও কিন্তু হয়, বাট অক্সিজেন নর্মালি থাকে আমার কোন অবস্থায়? O2 অবস্থায়। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি যাই নাইট্রোজেন N2, এটা হচ্ছে কি বলতো? নাইট্রোজেন গ্যাস। তারপরে যতগুলো হ্যালোজেন আছে, ওই হ্যালোজেনগুলোকে আমরা চাইলে X2 আকারে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যালোজেনগুলো কে কে বলতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই কি আকারে থাকে? এই যে H2 আকারে। হ্যালোজেনগুলোকে ওই জন্য X দিয়ে প্রকাশ করা হয়, বুঝছো? X দিয়ে প্রকাশ করা হয়, দিয়ে X2 আকারে বুঝাইতেছি আমি ওই জন্য। এটা হচ্ছে ফ্লোরিন গ্যাস, হ্যাঁ, কি গ্যাস? ফ্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, ব্রোমিন গ্যাস, এরকম। বুঝা গেছে? এই তো। তাহলে এরা হচ্ছে আসলে দ্বিপারমাণবিক গ্যাস, এরা আসলে একক অণু আকারে থাকে না। কিন্তু তুমি কি কখনো দেখছো সোডিয়াম Na2 আকারে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই, মানে এমনি নর্মাল অবস্থায়, অণু অবস্থায় সোডিয়ামের অণু নাই, সোডিয়াম পরমাণু, বুঝছো? এটাই সোডিয়াম পরমাণু, এরকম। বাট ফ্লোরিনটা কি আকারে থাকবে? ফ্লোরিনটা থাকবে হচ্ছে অণু আকারে, অণু আকারে থাকবে। এই যে এখানে যে কয়টা বললাম, আপাতত তুমি এটুকুই জেনে রাখো যে এই কয়টা ছাড়া অন্যান্যগুলো অণু আকারে থাকতে চায় না, এই কয়টা অন্তত থাকে, জেনে রাখো। ক্লিয়ার? আচ্ছা,
আবার কিছু যদি একটু অ্যাডভান্স পড়ো তাহলে আবার দেখতে পাবা ফসফরাস যেন P4 আকারে থাকে, সালফার যেমন হচ্ছে S8 আকারে থাকে। তার মানে এখানে ফসফরাসের কয়টা পরমাণু আছে বলো তো? 4টা। সালফারের কয়টা আছে এখানে ভাইয়া? 8টা। এই জিনিসগুলো একটু এক্সট্রা হিসেবে জেনে রাখতে পারো। ডান, তুমি আসলে অনেক কিছুই মৌল সম্পর্কে শিখতেছো, বুঝতেছো, ঠিক আছে, জানতেছো। এখন যখন তুমি হচ্ছে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে ধরো একটা জিনিস তোমাকে আসলে খুব বেশি প্যারা দিবে, সেটা হচ্ছে আমি ধরো এখানে তোমাকে ওই জিনিসটা একটু ধরাই দিই বা শিখাই দিই, বুঝাই দিই। সেটা হইলো যোজনী নামের জিনিসটার কথা মনে আছে তোমার বা শুনেছো? যোজনী কি? তুমি পড়েছো কোনো একটা মৌল অপর একটা মৌলের সাথে বন্ধন গঠন করার যে ক্ষমতা, তুমি যোজনীকে চিন্তা করবা হাত, এই হাত দিয়ে ওই ওকে ধরতেছে, এই হাত দিয়ে হ্যান ত্যান। প্যারার জিনিস না শুধু শুধু, এত কষ্ট করার কি আছে? কষ্ট করার কিছু নাই। আমি বলি শেখো, খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, যোজনী জিনিসটা হচ্ছে যে জিনিসটা যৌগ গঠনের সময় আমরা বেসিক্যালি আদান প্রদান করি, এমন না? এমনই তো। যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই হচ্ছে ধরো এমনে যে ধরে নাও ভাইয়া আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন যৌগ তৈরি করতেছে, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাহলে তুমি কি লেখো আসলে? H2O লিখো। গুড। হাইড্রোজেন আর আয়োডিন যৌগ গঠন করতেছে, তুমি কি লিখো ভাইয়া? HI লিখো, হাইড্রোজেন আয়োডাইড লিখো। হাইড্রোজেন আর নাইট্রোজেন যৌগ গঠন করতেছে, তুমি কি লিখো আসলে? NH3 লিখো, অ্যামোনিয়া লিখো। হাইড্রোজেন আর নাইট্রোজেন যখন যৌগ গঠন করতে চায় তখন তুমি এরকম করে লিখো। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা রকম ভাবে লিখতেছো কেন? এখান থেকে কেন এরকম হচ্ছে? এখান থেকে এমনই কেন হইলো? এখান থেকে এমন কেন হইলো? এখান থেকে এমন কেন হইলো? এখানে হাইড্রোজেনের যোগে 3 আসলো কেন? হ্যান ত্যান কেন? কারণটা হচ্ছে দুইটা মৌল মিলে যখন একটা যৌগ আমরা লিখতেছি, হোক সেটা আণবিক মানে হোক সেটা আয়নিক, হোক সেটা সমযোজী, আমরা কি করি? আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে তার যোজনীর আদান প্রদান করি। হাইড্রোজেনের যোজনী অক্সিজেনের কাছে গেছে, অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের কাছে আসছে। তার মানে এই যে H2O, এই চেহারাটা দেখে আমি বলতে পারি কত? অক্সিজেনের যোজনী কত? 2। হাইড্রোজেনের যোজনী কত? 1। যেখানে কিছু লেখা নাই সেখানে কি 1। এই যৌগ থেকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন এবং আয়োডিন উভয়েরই যোজনী কত? 1 1। এই যৌগ থেকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেনের যোজনী 1, যেটা নাইট্রোজেনের কাছে আসছে। দেখো নাইট্রোজেনের কাছে কত আছে? 1 আছে না? আর হাইড্রোজেনের কাছে কত আছে? 3 আছে। যেটা কার যোজনী তাহলে? নাইট্রোজেনের। এবং আসলেই কি তাই না? আসলেই তাই। যোজনী বের করার তাহলে ট্রিক্স বলে দিই একটা, সিম্পল, খুবই সহজ, মনে রাখো, ঠিক আছে। যোজনী বের করার ট্রিক্স হচ্ছে সিম্পলেস্ট ওয়ে। যোজনী বের করার সিম্পলেস্ট ওয়েটা হলো যে গ্রুপ 1 এবং 2 এর জন্য, ভালো করে মনে রাখো যেটা বলতেছি, গ্রুপ 1 এবং 2 এর মৌলের জন্য যে মৌলগুলো আছে সেটা তাদের সর্বশেষ শক্তি স্তরের যেটা ইলেকট্রন সংখ্যা বা সেটা তাদের গ্রুপ নাম্বারটাই হচ্ছে তার যোজনী সংখ্যা। গ্রুপ 1 এবং 2 এর জন্য এই দুইটা লাইন মনে রাখলেও তোমার জন্য কিন্তু হয়ে যাবে। গ্রুপ 1 ও 2 এর গ্রুপ সংখ্যায় তার যোজনী, গ্রুপ সংখ্যায় তার যোজনী। তোমার কি এতগুলা লাগে? আসলে টু বি অনেস্ট এতগুলা লাগবে না, এই বয়সে তো এতগুলা লাগবেই না, তারপরে তুমি এক্সট্রা জেনে রাখলা যেন তোমার জন্য যেন জিনিসটা সহজ হয়। গ্রুপ 1 এর মৌল কে বলো তো? হাইড্রোজেন। হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। তোমার লাগবে কতদূর পর্যন্ত? হাইয়েস্ট গেলে এই পর্যন্ত, হাইয়েস্ট গেলে সোডিয়াম পটাশিয়াম পর্যন্ত, এর বেশি লাগবে না। আচ্ছা, গ্রুপ 2 এর এদের তাহলে প্রত্যেকের যোজনী কত বলো ভাইয়া? 1। গ্রুপ নাম্বারটাই হচ্ছে তার যোজনী। একই রকম ভাবে যদি আমি 2 এর কথা যাই, 2 নাম্বার গ্রুপে আমার কে কে আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে, বাটিতে রাখো, এই যে কয়টা আছে, এদের প্রত্যেকের যোজনী তাহলে কত বলো তো? 2। 2, সিম্পলেস্ট 2। ক্লিয়ার? বুঝা গেছে কি আমার কথা? কত তাদের যোজনী হবে? 2। সোজা হিসাব, বলো পারবো? পারবো তো? আচ্ছা, এখন আমি তোমাকে বলে দিই। এখন তাহলে এদের ক্ষেত্রে তোমার কত? হাইয়েস্ট গেলে ক্যালসিয়াম অবধি লাগবে, এদের ক্ষেত্রে হাইয়েস্ট গেলে কত? পটাশিয়াম অবধি লাগবে, এর বেশি লাগবে না, এর বেশি লাগবে না। এখন আমরা যে কয়টা মৌল পড়ি সে কয়টা হচ্ছে 2 আর 3 নাম্বার পর্যায়ে মানে অবস্থিত, অদূর পর্যন্ত আমাদের যাওয়া লাগে না। হ্যাঁ, লোহা টোহা এরকম কয়টার কথা আমরা জেনে নিব বা শিখে নিব, সমস্যা নাই, ওটাটা আমরা এক্সট্রা হিসেবে মনে রাখবো। এখন চলে আসো যেটার কথা আমি বলতেছি, যেটার কথা আমি বুঝাইতেছি, সেটা হচ্ছে ভাইয়া মনোযোগ দাও আমার সাথে, আমার এখানে মনোযোগ দাও। জিনিসটা হইলো এই ঘটনাগুলা, এটা তুমি বুঝছো দুইটা জিনিস, ওকে। এরপরে বাকিগুলো আমি বলে দিই। এই যে 2টা গ্রুপ তুমি লিখে ফেলো, হ্যাঁ, এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপ থেকে শুরু হচ্ছে, ওকে। 14, 15, 16, 17, 18। 13 নম্বর গ্রুপের এই পাপি পাবলিকটার নাম কি? এ হচ্ছে আমাদের ভাইয়া বোরন।
এ হচ্ছে আমাদের কার্বন, এ হলো আমাদের 15 নম্বরে যে আছে, আমি এটা তো সিরিয়ালি মনে রাখছি। 15 নম্বরে কি আছে? অক্সিজেন, সরি কার্বনের পরে আছে ভাই নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটাতে যদি যাও, এই যে তারপরেরটাতে এখানে কি আছে ভাই? অ্যালুমিনিয়াম। ওকে, তারপরেরটাতে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরেরটাতে কত? সিলিকন, তারপরেরটাতে আছে হচ্ছে ভাই আমরা বলতে পারি এটা হচ্ছে ফসফরাস, তারপরটা আছে সালফার, তারপরটাতে হচ্ছে ক্লোরিন, তারপরটাতে হচ্ছে আর্গন। এখন এখন ভাইয়া মনোযোগ দাও একটু, সেটা হচ্ছে যে যখন গ্রুপ সংখ্যা যদি এদের তো তুমি 1 আর 2 পাইলা, এদেরটা হচ্ছে কত? 3, এদের যোজনী হচ্ছে 3, মাথায় রাখবা এদের যোজনী কত? 3। এদের যোজনী বের করার সিম্পলেস্ট উপায়টা হচ্ছে যে গ্রুপ সংখ্যা থেকে 10 বাদ দিবা। গ্রুপ সংখ্যা থেকে কত বাদ দিবা? 10 বাদ দিবা দুইজনেরটাতে, 13 আর 14টার জন্য। 13 আর 14 গ্রুপের মানুষজনের জন্য গ্রুপ সংখ্যা থেকে আমরা 10 বাদ দিব, তাহলে তাদের যোজনী চলে আসবে। এটা কেন? এটা তুমি ক্লাস 9-এ শিখো বা 10-এ যেয়ে শিখো বা তারও পরে যেয়ে শিখো, তাইলে হয়েছে। আর যখনই গ্রুপ সংখ্যা 14 বা তার থেকে বেশি, তখন আমরা 18 থেকে ওই গ্রুপ সংখ্যাটাকে বাদ দিব। অর্থাৎ এইখানে আমরা এই প্রত্যেকটাতে যোজনী সমান কি বলবো? এই প্রত্যেকটার নিয়মটা কি? যোজনী সমান হচ্ছে আমার 18 মাইনাস গ্রুপ সংখ্যা। তাহলে তুমি বলো তো, যখন আমরা নাইট্রোজেনের যোজনী বের করব তখন সেটা 18 মাইনাস তার গ্রুপ সংখ্যা 15, তার মানে তার যোজনী কত? 3। দেখো তো এখানে তুমি 3 যোজনী পাইছিলা নাইট্রোজেনের? অবশ্যই পাবা। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যদি তুমি চিন্তা করো যে অক্সিজেনের, এই যে অক্সিজেনের যোজনী তাহলে কত হবে? 2, যেহেতু গ্রুপ 18 মাইনাস গ্রুপ সংখ্যা। এই যে 17 নাম্বার গ্রুপ যেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেটার কত হবে? 1, যেহেতু 18 মাইনাস গ্রুপ সংখ্যা। আর গ্রুপ 18 যোজনী কত হবে বলো তো? 0। 18 মাইনাস 18 0। বলো ধরতে পারা যাচ্ছে যোজনী জিনিসটা? যোজনীর কনসেপ্টটা কিন্তু এখানেই শেষ না। তুমি মনে করো না যে ভাই আমি তো যোজনীর অনেক কিছু শিখে ফেললাম, গ্রুপ 1 আর 2 মোল যেটা তার গ্রুপ নাম্বার সেটাই তার যোজনী। গ্রুপ 13 আর 14 থেকে আমরা 10 বাদ দিলে, গ্রুপ 13 এবং 14 জন্য যদি আমরা 10 বাদ দিই তার গ্রুপ সংখ্যা থেকে, সেটা তার যোজনী। হ্যাঁ, ইউ আর কারেক্ট। এরপরে চলে যাব আমরা 15, 16, 17, 18, এক্ষেত্রে তার গ্রুপ নাম্বারকে আমরা 18 থেকে বাদ দিব, 18 মাইনাস তার গ্রুপ নাম্বার, সেটা হচ্ছে তার যোজনী। ভেরি গুড, টু বি অনেস্ট তুমি একেবারে ট্র্যাকে আছো। এখন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী নামে একটা জিনিস আছে। কিছু কিছু মৌল পরিবর্তনশীল যোজনী দেখায়, যে জিনিসটা তোমাকে আবার জানতে হবে। পরিবর্তনশীল যোজনী, তুমি কিন্তু বেশ কিছুটা যোজনী হচ্ছে সম্পর্কে জেনে গেলা অলরেডি, এদের যেগুলো ম্যাক্সিমাম সেটা কিন্তু জেনে গেছো। পরিবর্তনশীল যোজনীর ক্ষেত্রে যেমন ফসফরাসের যোজনী হয় হচ্ছে ভাই 3, ফসফরাসের যোজনী হয় হচ্ছে 5। সালফারের যোজনী হয় হচ্ছে 2, মানে তুমি যেটা জানো ওটা তো হবেই, সাথে আরো কিছু হয় 2, 4, 6 এমন। ঠিক আছে, এবার আর দুইটা মৌল কাইন্ডলি একটু শুনে নাও, দুইটা না 3টার জন্য আমি দেখাই। আর দুইটা মৌলের ক্ষেত্রে প্রথমত আমি দেখাবো হচ্ছে ভাই ফেরাম। ওকে, ফেরাম মৌলের যোজনী 2টা হতে পারে, একটা হচ্ছে 2, একটা হতে পারে 3। ফেরাম। কপারটা শিখে রাখো ভাইয়া, কপারের হচ্ছে 1 হতে পারে, আবার হচ্ছে 2 হতে পারে। কোথায় কোনটা ব্যবহার হবে ভাইয়া বলেন, কিভাবে বুঝবো আমরা? ওটা আমি অ্যাপ্লিকেশনে যা দেখাচ্ছি বা শেখাচ্ছি, এটা তোমার প্র্যাকটিসের উপর দিয়ে চলে আসবে। আর জিঙ্কেরটা কোথায় হবে বলো তো? 2, জিঙ্কের 2, এর বেশি না। সো আমরা আমাদের গ্রুপ 1, 2 একটা শিখলাম, 13, 14 ক্ষেত্রে একটা নিয়ম শিখলাম, গ্রুপ 15 থেকে গ্রুপ 18 পর্যন্ত একটা যোজনী বের করার নিয়ম শিখে গেলাম মৌলগুলার। তাহলে আমি যে কয়টা অ্যাটলিস্ট মৌল সম্পর্কে এখন জানি, বুঝি, শিখি, তাদের কি আমার আয়ত্ত চলে আসছে না ইনশাল্লাহ? একবার প্র্যাকটিস করলে চলে আসবে না? ইনশাল্লাহ চলে আসবে। এরপরে আমরা চলে যাব ফসফরাস আর সালফারের। ভাইয়া বলছেন যে একাধিক যোজনী থাকে, যেমন ফসফরাসের থাকতে পারে হচ্ছে ভাইয়া 3, 5 দুইটাই থাকতে পারে, আবার হচ্ছে যেমন ভাইয়া সালফারের ক্ষেত্রে 2, 4, 6 এরাও থাকতে পারে। আবার হলো ভাইয়া ফেরামের যোজনী আমরা শিখে রাখবো, কারণ ফেরাম আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি। সেটা কত আসলে 2, 3 হয়, কপারটা 1 আর 2 হয়, এবং জিঙ্কেরটা হয় হচ্ছে 2। এই কিছু জিনিস আমরা শিখে রাখলাম। তাহলে আমার প্রথম অধ্যায় থেকে আসলে এই কিছু জিনিসপাতি যদি আমরা ধরতে পারি, শিখতে পারি, বিলিভ মি আমাদের জন্য ডান, অনেকটা কিছু শিখে ফেলছি আমরা। ওকে, এবং যখন কোনো একটা যৌগ, ভালো করে বুঝো, যখন কোনো একটা যৌগ আয়নিক যৌগ গঠন করতে চায়, বা কোনো একটা মৌল আয়নিক যৌগ গঠন করতে চায়, যেমন ধরো এখানে হচ্ছে সোডিয়াম আয়নিক যৌগ গঠন করতে চাচ্ছে, যে সোডিয়াম ব্রোমাইড একটা আয়নিক যৌগ। আমি যা বলতেছি তা বিশ্বাস করো, সিম্পলি আয়নিক যৌগ গঠন করতে চায়, তখন সে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, ইলেকট্রন ত্যাগ। আর যে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে তাকে আমরা বলবো হচ্ছে, তার একটা নাম আছে, তার নামটা হচ্ছে ধাতু। আর যে ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে তাকে আমরা বলবো হচ্ছে অধাতু। সো তোমার সিম্পল হিসাবটা হচ্ছে, দেখো টোটালে ইলেকট্রন সংখ্যা এগুলাতে যদি কাউন্ট করো, এর 1, 2, তারপরে এদের 3 থেকে শুরু করে 8 পর্যন্ত গেছে। আসলে 8-এর অর্ধেক কত? সিম্পল হিসাব, সিম্পল, প্যারা নিবা না একেবারে। 8-এর অর্ধেক কত? 4, মানে গ্রুপ 14। এই 14-এর এই পাশ পর্যন্ত যারা, তারা ইলেকট্রন ত্যাগ করতে চায়।
এই গ্রুপের মানুষজন একটা ইলেকট্রন ত্যাগ করবে, এই গ্রুপের মানুষজন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, এই গ্রুপের মানুষজন তিনটা ইলেকট্রন ত্যাগ করবে। 14 আলারা, 4টা ত্যাগ করাও কঠিন, 4টা গ্রহণ করাও কঠিন, এদের জন্য এটা হচ্ছে প্যারা। আর তো কি করবে তারা, শেয়ার করে নরমালি। আর যারা হচ্ছে এই গ্রুপের মানুষজন, ভালো করে বুঝো, যারা হচ্ছে তার পরের গুলা, হ্যাঁ মানে 14 পরের গুলা যারা এখান থেকে এদিকে যারা আছে, তারা কি করে জানো, ভালো করে বুঝো, 14 পরের গ্রুপের যারা আছে তারা মেইনলি ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই যে দেখো 15, ও আর 3টা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাবে, এই যে 18 পেয়ে যাবে। এই যে 16, সে আর 2টা ইলেকট্রন গ্রহণ করবে। 17, মানে তাদের যোজনী সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে, এরা এদের যোজনী সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা গ্রহণ করবে কয়টা ত্যাগ করবে এটা নিয়েও তো আমার প্যারা নেওয়ার কিছু নাই, কারণ আমি তো যোজনী শিখে গেছি একবার। যোজনী সংখ্যক ইলেকট্রন, এদের যোজনী কত ছিল 1, এরা একটা ইলেকট্রন ত্যাগ করবে। এদের কত ছিল 2, এরা 2টা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। এদের কত ছিল 3, তারা 3টা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। একই রকম ভাবে 15, 14কে তো আমরা মাঝামাঝিতে রাখছি, 15তে তাদের যোজনী কত ছিল 3, তারা 3টা গ্রহণ করতে চাইবে। 16 কয়টা গ্রহণ করতে চাইবে 2টা। 17 কয়টা গ্রহণ করতে চাইবে 1টা। 18 কিচ্ছু করতে চাইবে না, ও তো নিউট্রাল, ও কিছু করতেই পারে না। বুঝা যাচ্ছে? তাহলে এরকম ভাবে কিন্তু আয়নিক যৌগগুলো গঠিত হয়। তাহলে দেখো তো, এই যে আমার সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, এটার কি এখন একটা ব্যাখ্যা তোমার কাছে আছে? সোডিয়ামের যোজনী কত, 1 নম্বর গ্রুপের। তাহলে ও যখন আয়নিক যৌগ গঠন করতে চায় কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, একটাই করছে না। এটা এখানে প্লাস লিখছো, এটা যদি আমি সমীকরণের ওই পাশে লিখতাম মাইনাস আকারে লিখতে পারতাম না? পারতাম। আবার শুধু ফ্লোরিনটা, এই যে শুধু ফ্লোরিনটা, ও কি একটা ইলেকট্রন গ্রহণ করবে না? ওর যোজনী কত, 17 নম্বরের ওর যোজনী কত, ওর যোজনী হচ্ছে 1। এটা আমরা কই থেকে লিখছি, পর্যায় সারণী থেকে অবশ্যই। তাহলে ওর যোজনী 1, ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে দেখো মাইনাস চার্জ হয়েছে। তাহলে কোন একটা মোল একটা ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে, তার নামটা কি বলতো, ক্যাটায়ন। ক্যাটায়ন। আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জড হয়, তাকে আমরা কি বলি আসলে, অ্যানায়ন। অ্যানায়ন। ক্লিয়ার অনেকটা? যা কিছু বুঝছো মাশাল্লাহ, মাশাল্লাহ বলো যে ভাই আমি আসলে মাশাল্লাহ অনেকখানি বুঝে গেছি আসলে। টু বি অনেস্ট, এগুলো অবশ্যই তোমার ক্লাস 8-এর থেকে একটু অ্যাডভান্স, বাট আমি অবশ্যই একটা মানে মাপকাঠি মাপরেখা আসলে মেনটেন করার চেষ্টা করতেছি, যেন খুব বেশি অ্যাডভান্স না হয়ে চলে যায়, নাহলে দেখা যাবে গুলাই ফেলতেছে সব কিছু। ঠিক আছে? সো যাই হোক, আশা করি ডান। এই চ্যাপ্টারের মধ্যে আমার এই বিক্রিয়া ছাড়া আসলে কোনো এরকম বিক্রিয়া নেই। মেল বিক্রিয়া শুরু হয় হচ্ছে তোমার চ্যাপ্টার এই যে একেবারে এর ভিতরে, কার ভিতরে, 8-এর মধ্যে। 8-এর মধ্যে আমরা 4 ধরনের বিক্রিয়া একেবারে পাই। সেটা হচ্ছে এই যে দেখো, সংযোজন বিক্রিয়া, সংযোজন পাই হচ্ছে কম্বিউশন বা দহন, তারপরে পাবো হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে পাবো হচ্ছে আমরা বিয়োজন বিক্রিয়া, হ্যাঁ বিয়োজন বিক্রিয়া, তারপরে হচ্ছে আবার আমরা পাই হচ্ছে এইদিকে যদি চলে যাই তাহলে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়াটা আমরা চ্যাপ্টার 9-10 চ্যাপ্টার কততে যে পাই বলো তো, 10-এ, অম্ল ক্ষার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে যে পাই এটা। ওকে, নো ইস্যুস। চলো আমরা হচ্ছে যে আগে করে যাওয়া শুরু করি একটু। এটা আমরা বুঝলাম মোটামুটি। এরপরে এই বেসিক বিক্রিয়ার প্রকারভেদগুলো এবং এদের সম্পর্কিত যৌগ বিক্রিয়া লেখাগুলো আমরা একটু শেখার চেষ্টা করি। ওকে, সংযোজন বিক্রিয়ার হিসাবটা কি? সংযোজন বিক্রিয়ার হিসাবটা খুব সিম্পল। বাম দিকে যারা বিক্রিয়া করে তাদেরকে কি বলি আমরা, বিক্রিয়ক। মানে আমরা একটা বিক্রিয়া লেখার সময় কি করি বলতো, অবশ্যই যে এরকম একটা সাইন দেই না, এটার বাম পাশে আমরা বিক্রিয়ক লিখবো, এটার ডান পাশে আমরা উৎপাদ লিখবো, এমন হয় না? বিক্রিয়ক, এটার ডান পাশে কি হয় বলতো, উৎপাদ, এমন হয় না? এমন হয় কিনা বলো? এটার বাম পাশে লিখি হচ্ছে আমরা বিক্রিয়ক, ডান পাশে কি হয় আমার, উৎপাদ হয়। 10 হয়ে গেছে উৎপাদের, বলো তো কিছু হইলো? বাম পাশে বিক্রিয়ক, ডান পাশে উৎপাদ, এটা সবার জন্য আসলে। সংযোজন বিক্রিয়ার হিসাবটা হচ্ছে বিক্রিয়ক অণুগুলো যুক্ত হবে, মানে বিক্রিয়ক অণু থেকে কোনো একটা সিঙ্গেল কিছু বের হবে না, বিক্রিয়কে যা যা ছিল তারা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে নতুন, সেটাই হচ্ছে আমার উৎপাদ হবে। বিক্রিয়ক অণু থেকে কেউ সিঙ্গেল কোনো কিছু বের হবে না। ভালো করে বুঝো, থামো আমি উদাহরণ সহ একেবারে দেখাচ্ছি, বুঝাচ্ছি। সংযোজন বিক্রিয়ার হিসাবটা বুঝো। ধরো আমি বিক্রিয়া করতেছি সালফার প্লাস অক্সিজেন দিয়ে, আমার বিক্রিয়া করে তৈরি করতেছে ভাইয়া সালফার ডাইঅক্সাইড। ধরে নাও সালফার ডাইঅক্সাইড, এটা একই সাথে একটা সংযোজন বিক্রিয়া, একই সাথে একটা দহন বিক্রিয়া, একটু পরে যাবো সেখানে। বাট সালফার দেখো, সালফার নর্মালি কি আকারে ছিল, সালফার নর্মালি S8 আকারে থাকে, বাট তুমি এটাকে শুধু S আকারে লিখতে পারো, দ্যাটস ওয়াই আমি এটাকে লিখছি, ধরো। হ্যাঁ, এরপরে দেখো এখানে কি অক্সিজেন বিক্রিয়া করতেছে, অক্সিজেন কি আকারে থাকে, O2 না? দেখো সালফার ডাইঅক্সাইড লিখতে SO2ই হয়। তাহলে সালফার ডাইঅক্সাইড যখন আমি লিখতেছি, তখন এখানে সালফারের কত যোজনী ব্যবহার হচ্ছে আর অক্সিজেনের কত যোজনী ব্যবহার হচ্ছে? সত্য কথা হচ্ছে এখানে সালফারের যোজনী ব্যবহার হচ্ছে 4 আর অক্সিজেনের ব্যবহার হচ্ছে 2। তাহলে 4 আর 2 যদি ব্যবহার হয়, দেখো প্রথমে একটা কনফিউজ যৌগ আমি লিখেছি আসলে। 4 আর 2 যদি ব্যবহার হয়, তাহলে এর কাছে 2 যাবে, এর কাছে 4 যাবে। যোজনীর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো
যদি যোজনীর কাছে কোনো একটা কমন সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে সেটা দিয়ে ভাগ করে আমরা যৌগটাকে লিখবো। যেমন দেখো এখানে 2 দ্বারা ভাগ যাবে না, 2 দ্বারা ভাগ করলে কি SO2 থাকে না, SO2 থাকে। সালফারের সব থেকে বেশি স্থিতিশীল যে যোজনীটা সেটাই কিন্তু হচ্ছে ভাইয়া 4, দ্যাটস ওয়াই এটাই 4 এর ভিতরে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? কিছুটা বোঝা যাচ্ছে? কিছুটা বুঝো আর কি, তাহলেই হবে। ওকে, তাহলে ওই যৌগটাই আমরা লিখছি এখানে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি ধরো আরেকটা যৌগের কথা লিখি, ধরো আমি ফেরাম লিখলাম। ফেরাম কি এরকম ভাবেই থাকে, ওর সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করাইতেছি। ধরে নাও অক্সিজেনের বিক্রিয়া করাটারে আমরা পাবো হচ্ছে কি ফেরাম অক্সাইড। মানে ফেরাম অক্সাইডের ভিতরে এখন সেটা ফেরামের 2 যোজনী ব্যবহার হবে নাকি 3 যোজনী ব্যবহার হবে, এটা তোমার উপরে টোটালি ডিপেন্ড করতেছে, তুমি কোন যৌগটা আসলে তৈরি করতেছো। সো নর্মালি যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে ফেরাস অক্সাইড, প্রথমে 2 যোজনী তৈরি হয়, তুমি তো এটা জানো। তাহলে ফেরাস অক্সাইড, তুমি যদি আবার আরো বেশি অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাও তাহলে ফেরিক অক্সাইডও তৈরি হবে। ফেরিক অক্সাইড মানে কি, আস আর ইক, আস মানে হচ্ছে ছোট যোজনী, যদি কারো একাধিক যোজনী থাকে তাহলে আস মানে হচ্ছে তার ছোট যোজনীটা। হ্যাঁ, তাহলে আমি এখানে এই ইনফরমেশনগুলো লিখে রাখি। আস যেমন হচ্ছে ফেরাস বলতেছি, ফেরামের যোজনী কত ছিল বলো তো? ফেরামের যোজনী ছিল হচ্ছে 2 আর হচ্ছে যে 3। তাহলে যখন আমি আস বলতেছি তার মানে হচ্ছে তার ছোট যোজনী, ছোট যোজনী, ছোট যোজনী। আর যখন আমি ইক বলতেছি তখন সেটা কি বোঝাচ্ছে, তার বড় যোজনী, বড় যোজনী। বুঝা গেছে? যেমন সালফারের ক্ষেত্রে তো না, এটা ধাতুর ক্ষেত্রে অনলি হয়। যেমন হচ্ছে স্ট্যানাস, স্ট্যানিক। স্ট্যানাস মানে টিনের, হ্যাঁ, স্ট্যানাস মানে হচ্ছে +4, স্ট্যানিক মানে হচ্ছে +6। টিনের এই দুইটা হইতে পারে আর কি। ওকে, সরি, +2 আর +4। স্ট্যানাস মানে হচ্ছে +2 আর স্ট্যানিক মানে হচ্ছে +4, এরকম। আস মানে হচ্ছে ছোট যোজনী, ইক মানে হচ্ছে বড় যোজনী। ধাতুগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এই আস আর ইকের জিনিসটা ব্যবহার হয়। এই যে আমি বলি না মাঝে মধ্যে ফেরাস অক্সাইড, মাঝে মধ্যে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড মানে কি, দেখো ফেরাস অক্সাইড যদি আমি যোজনী লিখি তাহলে এটা এরকম হবে। কেন? কারণ অক্সিজেনেরও যোজনী 2, ফেরামেরও যোজনী 2, 2 2 করে লিখে সেটাকে কেটে দিলে তো এটাই থাকে। যদি আমি বলি ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, তাহলে বলো তো ফেরামের কত যোজনী ব্যবহার হয়েছে? 3, 3 যোজনী এখানে যাবে। অক্সিজেনের কত যোজনী ব্যবহার হয়েছে? 2। এটা হচ্ছে ফেরিক অক্সাইড। এটা কি? ফেরিক অক্সাইড। অক্সাইড এটা কি ভাইয়া? ফেরাস অক্সাইড। বুঝবো তো এই জিনিসগুলা? ফেরাস অক্সাইড। ওকে, এখন এই যৌগটা, এই বিক্রিয়াটা উপরে যেটা লিখছি এটা কি সমতায় আছে? উত্তরটা হচ্ছে না, সমতাকরণ হয়ে নাই। কেন? কারণ ভাই এখানে অক্সিজেন 2টা আছে, এখানে অক্সিজেন 1টা আছে, ফেরাম 1টা আছে, ফেরাম 1টা আছে, ঠিক আছে, বাট অক্সিজেন সমতা হয়ে নাই। এখন তুমি মিলাতে চাও, কিভাবে মিলাবা? আমি বলি, দেখো তুমি হচ্ছে প্রথমত যেহেতু অক্সিজেন 2টা আছে তাই তোমার টার্গেট হচ্ছে সিম্পল, এটা সামনে যদি হাফ দিয়ে দাও তাহলে 2 গুণিত হাফ মানে 1 হয়, তাহলেও কিন্তু বিক্রিয়া মিলে গেল। বাট তোমার টার্গেট হচ্ছে ধরো এখানে যেহেতু 2 আছে ভাইয়া, আমি এদিকে অক্সিজেন 2টা বানাই, তাহলে অক্সিজেন 2টা বানাইলে এটার সামনে 2 দেওয়া লাগবে আমার, তাহলে অক্সিজেন 2টা হয়েছে। বাট অক্সিজেন 2টা বানাতে যে আমার ফেরামও 2টা হয়ে গেছে, অক্সিজেন কিন্তু এদিকেও 2টা আছে না? তাহলে ফেরামও যেহেতু 2টা হয়ে গেছে ভাই, আমি ফেরামের সামনে 2 দিয়ে দিই, তাহলে মিলে গেল না? হ্যাঁ মিলে গেল, এটাও মিলে গেছে। এখন ধরে নাও আমি সেম বিক্রিয়াটা ভাই এর জন্য করতে চাচ্ছি, আমি এখানে কিভাবে এটাকে সমতাকরণ করব? ফেরাম প্লাস হচ্ছে অক্সিজেন, বিক্রিয়া তো আমার এরকমই হবে। ফেরাম আর অক্সিজেনের তো মানে তাদের আণবিক অবস্থার তো কোনো চেঞ্জ হওয়ার কিছু নাই। ওকে, এই বিক্রিয়াটা ভাই আমি কিভাবে মিলাতে পারি? কিভাবে মিলাতে পারো একটু চিন্তা করে দেখো তো, কিভাবে মিলানো যায়? খুব সহজ। কেমনে? জিনিসটা হইলো যে হচ্ছে ধরো আমার এখানে অক্সিজেন 3টা আছে, এখানে অক্সিজেন 3টা বানাইতে হবে। এটাকে 3 আমরা তখনই বানাতে পারি যখন আমরা 3/2 দ্বারা কি করব? গুণ করব। বা তোমার সিম্পল টার্গেট হচ্ছে আমি এই জিনিসটাকে জোড় সংখ্যায় বানায় ফেলি, তাইলেই তো হলো। ধরো আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করে দিই, সিম্পল চিন্তা করো, তাহলে আমার ফেরাম হয়ে গেছে 4টা, অক্সিজেন হয়ে গেছে কয়টা? 6টা। তাহলে এবার আমি এই দিকে মিলাই দিই, ফেরাম আমাকে 4টা করতে হবে, 4টা করে দিলাম, অক্সিজেন আমাকে 6টা করতে হবে, তাহলে আমি 3 দ্বারা গুণ করে দিলাম, মিলে গেছে না? ডান। এটার মানে বোঝাচ্ছে 4 মোল ফেরাম 3 মোল অক্সিজেন বিক্রিয়া করে আসলে 2 মোল ফেরিক অক্সাইড তৈরি করতে পারে। এমন, বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারতেছো। এরপরে যদি আমি আরেকটু সংযোজন বিক্রিয়া দেখাই, তাহলে সংযোজন বিক্রিয়ার হিসাব বুঝতেছি যে বাম পাশের বিক্রিয়কগুলো যুক্ত হয়ে, মানে বিক্রিয়ক অণুগুলো যুক্ত হবে দিয়ে নতুন একটা অণু তৈরি হবে, মানে বিক্রিয়ক অণুর ভিতরে কোনো ভাঙা চোটা কাটা ছিঁড়া কিচ্ছু হবে না, খালি যুক্ত হয়ে যাবে। আরো যদি কিছু দেখাই, ধরো অণু দিয়ে দেখাচ্ছি, ধরে নাও FeCl2, এখানে ফেরামের কত যোজনী ব্যবহার হয়েছে? 2। এটাকে আমরা কি বলতে পারি? ফেরাস ক্লোরাইড, কারণ ক্লোরিনের যোজনীতে 1, সেটা ফেরামের কাছে গেছে, ফেরামেরটা এখানে, প্লাস আরো ধরো ক্লোরিন বিক্রিয়া করতেছে, দেন কি তৈরি হবে? ফেরিক ক্লোরাইড, FeCl3। আমি বলতে পারো ভাই মিলাবো কিভাবে? খুব সিম্পল, এখানে 2 দিয়ে দাও, এখানে যদি 2 দিয়ে দাও তাহলে বলো তো ক্লোরিন কয়টা হয়ে গেছে? 6টা হয়ে গেছে। তারপরে এখানে 2 দিয়ে দাও, তাহলে এখানেও ফেরাম 2টা হয়ে গেল, ফেরাম 2টা হয়ে গেল।
ক্লোরিন 6টা হয়ে গেছে। তুমি চিন্তা করতে হবে আমি এখানে 2 দিয়ে দিব, এখানে 2 দিলে তো ফেরাম 2টা হতো না, বাট এখানে তো ফেরাম 2টা হয়ে গেছে। ক্লোরিন 6টা, দেখো তো ক্লোরিন 6টা হয়েছে না, এখানে 4টা এখানে 2টা, 6টা মিলে গেল। এরপরে তুমি যদি চিন্তা করো ভাই আমি হচ্ছে এই বিক্রিয়াটা থেকে মিলাতে পারি PCl3 প্লাস Cl2, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস। এরপরে এরা বিক্রিয়া করে কি তৈরি করে? ফসফরাস পেন্টাক্লোরাইড। বলো তো এখানে ফসফরাসের যোজনী কত? 5, ক্লোরিনের কত? 1। ওদের তো ফিক্সড 1। পরিবর্তনশীল যোজনী আমি তো তোমাকে দেখাই দিছি কাদের কত হয়, যে ফসফরাসের 3, 5। দেখো তো ফসফরাসের এদিকে ছিল হচ্ছে 3, এখানে ছিল, এখানে হয়েছে কত? 5। তুমি চাচ্ছ ভাই আমি সমতাকরণ করব, করো, নো ইস্যুজ। সমতাকরণ যদি করতে চাও ক্লোরিন তুমি 10 বানাবা, তাহলে হচ্ছে যে এখানে 2 দাও, এখানে 2 দাও, এখানে 2 দাও, মানে সমতা হয়েছিল আসলে 2 2 2, দেখো মাইনাস করে দাও, সমতা তো হয়েই ছিল। দেখো সবগুলাতেই তো 2 হচ্ছে, ওজন্যই বলতেছি। ক্লোরিন 5টা, ক্লোরিন 5টা, ফসফরাস একটা, ফসফরাস একটা, সমতা হয়েই আছে। এগেইন চাইলা ভাইয়া আমি আরো কিছু বিক্রিয়া করব, H2 প্লাস I2, এগুলো সবই কিন্তু আমি সংযোজন বিক্রিয়া লিখতেছি। H2 প্লাস I2, হাইড্রোজেন আয়োডাইড। এই হাইড্রোজেন আয়োডাইড যেটা তৈরি করতেছে সেটা কি HI তৈরি করতেছে না? সবারই যোজনী 1 1 করে, তাহলে এখানে 2 দিয়ে দিলেই তো বিক্রিয়াটা আমার মিলে যায়। এগেইন ভাইয়া আমি হচ্ছে এই বিক্রিয়া করব, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা মিলে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়। এই বিক্রিয়াগুলো তোমার লিখতে লিখতে দেখবা হচ্ছে যে একেবারে অভ্যাসে চলে গেছে। 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। আমি সমতা সহ একবারে লিখতেছি। এই সব বিক্রিয়াগুলো কিসের উদাহরণ? সংযোজন বিক্রিয়ার উদাহরণ। ডান? ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি হওয়া উচিত। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের কম্বিউশন রিঅ্যাকশন বা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার হিসাবটা হচ্ছে একটু মানে চিন্তা করার মতন। সেটা হচ্ছে যে দেখো কিছু কথা আমরা শিখবো দহন বিক্রিয়াতে। সেটা হচ্ছে যেখানে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেন এর উপস্থিতিতে, হ্যাঁ, উপস্থিতিতে বিক্রিয়ক অণুকে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়ক অণুকে, দেখো অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়ক অণুকে কি করা? দহন। দহন তো বলবো না আমরা, বিক্রিয়ক অণুকে জারণ করা বলতে পারো তুমি। বিক্রিয়ক অণুকে জারণ করে তার অক্সাইডে পরিণত করা, তার অক্সাইডে পরিণত করা, সেটাই হচ্ছে আমাদের পরিণত করা, সেটাই হচ্ছে আমাদের কি? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া সিম্পল মেকানিজম হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করবে ওখানে, এবং পূর্বে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। ধরো আমি দহন বিক্রিয়ার কিছু হিসাবটা তোমাকে দেখাই। এই যেমন প্রথম যে 2টা বিক্রিয়া দেখাইছি, 2টাই কিন্তু আমার দহন বিক্রিয়া। তাহলে আমি এখানে আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, এটা দহনের সাথে সাথে একই সাথে এটা হতেই পারে। দহন বিক্রিয়াটার সাথে সাথে একই সাথে হইতে পারে হচ্ছে যে সংযোজন বিক্রিয়া, সেটাও হইতে পারে। এই যে যেমন এই বিক্রিয়াটা, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে কার যোজনী কত ব্যবহার হয়েছে? কার্বনের যোজনী 4 ছিল না? 4 ব্যবহার হয়েছে। অক্সিজেনের কত? 2। তাহলে কার্বনের যোজনী ব্যবহার হয়েছে 4, অক্সিজেনের ব্যবহার হয়েছে 2। যোগটা হবে এরকম, কমন একটা সংখ্যা দ্বারা কেটে দাও, তাহলে কত থাকে? বুঝতেছো কত থাকে? CO2 থাকে। আচ্ছা, এগেন যদি আমি যাই আরো কিছু দহন বিক্রিয়া, ধরো হচ্ছে আমি এখানে মিথেন গ্যাস দিলাম CH4। দেখো তো এটাকে কি আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো? একটু ভালো করে দেখো, এটাকে এর উপস্থিতিতে যদি আমরা পুরাই, তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই বিক্রিয়া সমতাকরণ নিয়ে আমি দেখাচ্ছি, টার্গেট সবকিছু দেখাচ্ছি। এটাকে কি আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো? উত্তরটা হচ্ছে না। এখানে এখানে এরা যুক্ত হয়ে কোনো একটা মাত্র প্রোডাক্ট তৈরি হয়নি, আরো অনেক বেশি প্রোডাক্ট তৈরি হয়েছে। বাট এখানে দেখো তো প্রত্যেকটা জায়গাতে যুক্ত হয়ে একটা মাত্র প্রোডাক্ট তৈরি হয়েছিল না? এটা সংযোজন, এটা সংযোজন না, এটা শুধু দহন। উপরেরটা সংযোজন এবং দহন বলতে পারো। এটা কি? শুধু দহন বিক্রিয়া। ওকে, সমতা করতে চাও, অক্সিজেন দেখো কয়টা আছে? অক্সিজেন আছে হচ্ছে, অক্সিজেনকে যদি তুমি মিলাতে চাও, হাইড্রোজেনটা প্রথমে মিলাও। দেখো হাইড্রোজেন 4টা আছে, হাইড্রোজেন 4টা মিলে গেছে। অক্সিজেন এখানে আছে হচ্ছে ভাই 2, আর ওখানে আছে 2, টোটালে 4টা, তাহলে এখানে 2 দিয়ে দাও, মিলে গেছে বিক্রিয়া। এই বিক্রিয়া মিলার আরেকটা ট্যাকটিক্স আমি তোমাকে শিখাই দিই। এটা কিন্তু দহন বিক্রিয়ার জন্য এক্সক্লুসিভ এবং খুব সহজ। জিনিসটা হচ্ছে কার্বন সংখ্যা যদি X হয় এবং হাইড্রোজেন সংখ্যা যদি Y হয়, তাহলে অক্সিজেন যত মোল বিক্রিয়া করে সেটা হচ্ছে X + Y/4 মোল অক্সিজেন বিক্রিয়া করবে, একেবারে ফিক্সড। এবং কার্বন ডাইঅক্সাইড যত মোল তৈরি হবে সেটাও ফিক্সড। এটা তৈরি হবে হচ্ছে X মোল কার্বন ডাইঅক্সাইড, আর Y/2 মোল তৈরি হবে হচ্ছে ভাইয়া পানি। তাহলে X আর Y এর মানটা যদি তুমি খালি জানো, X এর মান কত বলো তো 1, Y এর মান কত 4, এখানে এই ক্যালকুলেশনে বসিয়ে দাও, দেখো সব মিলে যাবে, মিলতে বাধ্য। ক্লিয়ার? পারবো আশা করি। ওকে ওকে, এরপরে দহন বিক্রিয়ার আর কিছু কনসেপ্ট আমি তোমাকে দেখাই।
দহন বিক্রিয়াতে যদি আরো কিছু দেখায়, ধরো হচ্ছে তুমি ওদের দহন বিক্রিয়া দেখলা, ধরো আমি তোমাকে সিম্পলি একটা কপারের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া দেখাচ্ছি, এটা একই সাথে দহন বিক্রিয়াও হবে, আবার হচ্ছে ধরো সংযোজন বিক্রিয়াও হবে। তাহলে কপার কিউ প্লাস অক্সাইড তৈরি হলো। সমতা করতে চাও, কিভাবে করবা? এখানে 2 দাও, এখানে 2 দাও, সমতা হয়ে গেছে। এটাও তো একটা সংযোজন বিক্রিয়া প্লাস দহন বিক্রিয়া। কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইড এটাও বলতে পারো। কপারেরও যোজনী 2 ব্যবহার হয়েছে, অক্সিজেনেরও যোজনী 2 ব্যবহার হয়েছে। ডান, ক্লিয়ার? ওকে, এরপরে চলো প্রতিস্থাপন বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে, আগে পড়ি তারপরে প্রতিস্থাপনে যাব। বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে এক্স্যাক্ট তুমি যে সংযোজন পড়লা তার বিপরীত। সংযোজন বিক্রিয়াতে কি ঘটছিল? একাধিক বিক্রিয়ক অনুযুক্ত হয়ে একটা মাত্র প্রোডাক্ট তৈরি করছিল। আর বিয়োজন বিক্রিয়াতে যেটা হবে সেটা হচ্ছে একটা মাত্র বিক্রিয়ক অণু ভেঙে একাধিক প্রোডাক্ট তৈরি হবে। কাইন্ড অফ তুমি বলতে পারো যে ভাইয়া আমি এখানে যে বিক্রিয়াগুলো করছি এগুলো যদি বিপরীতভাবে ঘটে তাহলেই হবে। যেমন আমি প্রথমেই হচ্ছে যে বিয়োজন বিক্রিয়া যেটা দেখাবো, জিনিসটা কি বললাম যে একটি বিক্রিয়ক অণু ভেঙে একটি, এটা বিভিন্ন কারণে ভাঙতে পারে, তাপ, চাপ, তারপরে হচ্ছে প্রভাবকীয় রূপান্তর, যে কোনো ভাবে বিক্রিয়ক অণু ভেঙে একাধিক, একটি বিক্রিয়ক অণু ভেঙে একাধিক উৎপাদ অণু পরিণত হয়। একটা কিন্তু বিক্রিয়ক অণু ভাঙতে হবে। তাহলে আমি যদি সেই অনুযায়ী বিক্রিয়াগুলো লিখি, দেখো তো PCl5 ও যদি আমার ভাঙে তাহলে ও কি কি তৈরি করবে? PCl3 তৈরি করবে প্লাস ক্লোরিন গ্যাস তৈরি করবে। সিম্পল। আমার হাইড্রোজেন আয়োডাইড এ যদি আমার ভাঙে তাহলে আমার কি কি তৈরি করবে? অবশ্যই আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করবে প্লাস আয়োডিন গ্যাস তৈরি করবে। এখন কথা হচ্ছে তাহলে সমতা করতে গেলে কত দিতে হবে? 2 দিতে হবে। আমি যদি বলি আমার অ্যামোনিয়া ভাঙতেছে, অ্যামোনিয়া ভেঙে আমাদের কি তৈরি করে? নাইট্রোজেন গ্যাস তৈরি করে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে যদি তুমি এটাকে এখন সমতা করতে চাও, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, সমতা করতে চাও এরকম ভাবে দিতে হবে। এই যে দেখো একটা বিক্রিয়ক অণু ভেঙে একাধিক উৎপাদ অণুতে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া, মানে এক্স্যাক্ট সংযোজন বিক্রিয়া জাস্ট উল্টা। ক্লিয়ার? আমি যদি এটাকে বলি ভাই আমাদের ফেরিক ক্লোরাইড FeCl3 এটা ভেঙে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, সেটা একটা বিয়োজন বিক্রিয়া। আমি যদি বলি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3 এটা ভেঙে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম নাইট্রাইট প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে, এটাও একটা বিয়োজন বিক্রিয়া। এখন দেখো এখানে কত আছে আমাদের? এখানে 2 মোল আছে, সো এখানে 2 মোল বিক্রিয়া করানোর জন্য এখানে 2 মোল দিতে হবে। হ্যাঁ, আর তাহলে এখানে দেখো পটাশিয়াম নাইট্রোজেন সবই 2 মোল হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে। তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও, তাহলে ব্যাস বিক্রিয়া মিলে গেছে। দেখো পটাশিয়াম নাইট, এটা কি? এই জিনিসটা কি? আচ্ছা, এদের ধরনটা তো তোমাদেরকে একটু বলা হয়নি। এই যে এই জিনিসটা, এটা কি? আবার নাইট্রেট যৌগমূলক, এটা কি? নাইট্রাইট এটাও কি যৌগমূলক না? যৌগমূলক। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আবার একটু মাথা ব্যথা করতে হয়। যৌগমূলক বা রেডিক্যাল। যৌগমূলক জিনিসটা কি? যৌগমূলক জিনিসটা হচ্ছে ভাইয়া দেখতে হবে হচ্ছে পিওর একটা যৌগের মতো, বাট কাজ করবে একটা মূলক হিসেবে বা একটা পরমাণু হিসেবে। যেমন এদের কিন্তু একটা সিরিয়াল আছে, যেমন হচ্ছে এখানে যেমন আমি তোমাকে বললাম যে নাইট্রেট NO3 মাইনাস, এই পুরাটাই একটা মাত্র পরমাণু বা মূলকের মতন কাজ করবে। ওকে, নাইট্রেট। এবং এদের যে যোজনী, এই যোজনীটা হচ্ছে তার উপরে যত চার্জ, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। যেমন বেশ কিছু যেগুলো সব থেকে ফ্রিকোয়েন্ট ব্যবহার হয়, যেমন SO4 2 মাইনাস, যেমন হচ্ছে কার্বনেট CO3 2 মাইনাস, যেমন হচ্ছে আমার সালফেট কার্বনেট, তারপরে হচ্ছে আমি দিব আরো হচ্ছে ফসফেট PO4 3 মাইনাস। তারপর আমি যদি পজিটিভ কিছু দিই NH4 প্লাস অ্যামোনিয়াম, তারপর আমি দিচ্ছি হচ্ছে ফসফোনিয়াম PH4 প্লাস, আমি তারপরে দিব হচ্ছে হাইড্রোক্সিল। এই যে দেখো এরা প্রত্যেকেই হচ্ছে যৌগমূলক, এবং এদের যে যোজনী সেটা হচ্ছে তার যত চার্জ, সে চার্জটা বাদ দিলে যে সংখ্যাটা সেটাই তার যোজনী। যেমন ধরো এর চার্জ কত? -1, মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে তার যোজনী কত? 1। ওর যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, দ্যাটস ওয়াই তো কোনো প্রকার যোজনী কিচ্ছু বসেনি, পটাশিয়াম নাইট্রেট। বাট এটাই যদি আমি ম্যাগনেসিয়াম নাইট্রেটের মতন করে লিখতাম, দেখো তো তাহলে কি হইতো আমাদের? ম্যাগনেসিয়াম, ওর যোজনী কত? 1। নাইট্রেটের যোজনী 1, এটা আসলে ম্যাগনেসিয়ামের কাছে। ম্যাগনেসিয়ামের যোজনী কত রে ভাই? ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 না? 2 চলে গেল নাইট্রেটের কাছে। এবং দেখো আমি ব্র্যাকেট দিয়ে নাইট্রেটটাকে পুরোটা লিখলাম।
এটাই হচ্ছে কাহিনী। এটা বুঝতে হবে, এটা শিখতে হবে। যৌগমূলক জিনিসটা তোমাদের চ্যাপ্টার বইয়ের মধ্যে খুব বেশি বা ব্রডলি আকারে দেয়া নাই, যতটুকু দেওয়া আছে তো আমি যতটুকু বলতেছি বা শিখাচ্ছি ততটুকু খালি শিখো, তাইলেই হয়েছে, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, যতটুকু আমি শিখাচ্ছি তাইলেই হয়েছে, হাহুতাশ করার কিছু নাই, হ্যাঁ ভাইয়া বাইরের জিনিস আনতেন না, যতটুকু শিখাচ্ছি শিখো, কাজে দিবে ইনশাল্লাহ। ক্লিয়ার? এরপরে আমি যদি যাই প্রতিস্থাপন বিক্রিয়ার হিসাবটাতে, প্রতিস্থাপনের হিসাবটা হচ্ছে সংযোজনে দেখলাম সব কিছু যুক্ত হয়ে একটা তৈরি করলো, বিয়োজনে দেখতেছি যা তৈরি হয়েছিল বা কোনো একটা অণু ভেঙে আলাদা আলাদা প্রোডাক্ট, আলাদা আলাদা উৎপাদ তৈরি হবে। প্রতিস্থাপনে কি? প্রতিস্থাপনের হিসাবটা হচ্ছে একটা বিক্রিয়ক অণুর সাথে আরেকটা বিক্রিয়ক অণু বিক্রিয়া করে একজন ঢুকবে, মানে যে ঢুকবে ও আবার আরেকজনকে বের করে দিবে। মানে সিম্পল হিসাব, একজন ঢুকবে বা একজন প্রবেশ করে একটা নতুন প্রোডাক্ট তৈরি হবে এবং আরেকজনকে বের হয়ে যেতে হবে। মানে যেমন সংযোজনের ভিতরে যা কিছু ঢুকার খালি ঢুকতো, বিয়োজনের ভিতরে যা কিছু বাইর হওয়ার খালি বাইরে হইল, হ্যাঁ, বা ভেঙে গেল। প্রতিস্থাপনের ভিতরে কি ঢুকবেও বাইরে হবে। তাইলে প্রতিস্থাপন বিক্রিয়াটার হিসাবটা আমরা বলতে পারি যে এখানে বিক্রিয়ক অণুর সাথে বিক্রিয়ক অণুর সাথে একজন যুক্ত হয়ে নতুন উৎপাদ এবং সাথে সাথে আরেকজন বের হয়ে যাবে, বের হবে এমন এমন টাইপের বিক্রিয়া। যেমন খুবই খুবই কমন উদাহরণ সেটা হচ্ছে এই যে দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট। কপারের যোজনী কত রে ভাই? 2 ব্যবহার হয়েছে। সালফেটের যোজনী কত রে ভাই? 2 ব্যবহার হয়েছে। তোর উপরে চার্জটা খালি প্লাস মাইনাস বাদ হয়ে যাবে, যে সংখ্যাটা থাকবে সেটাই তার যোজনী, কত? 2। তাহলে কপার সালফেট লিখলাম। জিঙ্কের যোজনীয় কত ছিল বল? 2 ছিল না? 2 ছিল। তো তাহলে এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার, এই যে যৌগটা তৈরি হলো, এটা হচ্ছে সেম টু সেম একটা বিক্রিয়া। ওকে, আমি যদি এখানে জিঙ্কের সাথে বা ধরো ম্যাগনেসিয়ামের সাথে আমি বলতেছি বা সালফিউরিক অ্যাসিড H2SO4 এর বিক্রিয়া করাইতেছি, দেখো তো তুমি দেখো এই যে সালফিউরিক অ্যাসিড যে H2SO4, সালফেটের যোজনী কত? 2। হাইড্রোজেনের যোজনী কত? 1। সালফেটের যোজনী আসছে হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনটা গেছে সালফেটের কাছে। শিখতেছো? পারা যাচ্ছে? এবার কিছুটা ক্লিয়ার হইছে? দেখবা এরকম প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। ওকে, যদি আমার কোনো একটা কিছু ছুটে যায়, তুমি এটা খোঁজার চেষ্টা করবা, কমেন্টে জানাতে পারবা, অথবা তুমি ডিরেক্টলি আমাকে রিচ করতে পারো। ওকে, আচ্ছা, তো যদি এরকম ভাবে কমপ্লিট করো, এটা কত হবে? ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন H2, বের হয়ে গেল সে। ডান। ম্যাগনেসিয়ামের তো যোজনী 2, সালফেটেরও যোজনী 2। ডান। ওকে, এরপরে আসো একটা প্রতিস্থাপনেরই আরেকটা তোমাকে মানে একটা হচ্ছে যে ব্রড কনসেপ্ট এটা দেখায়, সেটা হচ্ছে ধরে নাও সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের যোজনী কত? 1। যেহেতু সিলভার নাইট্রেটের চেহারা দেখতে এরকম, AgNO3 মানে সিলভারের যোজনীয় কত? 1। যেহেতু নাইট্রেটের যোজনী 1 তুমি দেখলা, তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে বলা হয় দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এই যাবে এর কাছে, এই যাবে এর কাছে, এমন। সো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াতে এই ধরনের বিক্রিয়ার আরো একটু বড় সড়ো নাম বা একটু ভেঙে শিখলে আবার তুমি এটার নাম শিখবা যে এটা আসলে একটা অধক্ষেপণ বিক্রিয়া, বাট এখন সেটা দরকার নেই, এটা খালি এখন তুমি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হিসাবে চিনে রাখো। সিলভার ক্লোরাইড এটা আসলে দ্রবণীয় হয় না, এটা অধক্ষেপ পড়ে যায়, প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaNO3। এই যে সিলভার ক্লোরাইড, এটার একটা অধক্ষেপ পড়ে, এটা দ্রবীভূত থাকে না, এটা কি হয়ে যায়? অধক্ষেপ, প্রিসিপিটেশন বা আমার তলানি জমা হয়, যাকে বলে বাংলা হিসাবে অধক্ষেপ। বুঝতেছো? ক্লিয়ার? সো এই বিক্রিয়ার নাম কি? দ্বিপ্রতিস্থাপন। মানে এখানে একটা খালি প্রতিস্থাপন বিক্রিয়া হলো না, দুইটা প্রতিস্থাপিত হয়েছে, ও গেছে ওর কাছে, এ গেছে এর কাছে। এই বিক্রিয়াটার একটু আবার ব্রড নামটা কি বলতেছি, সেটা হচ্ছে ভাই আমার দ্বিপ্রতিস্থাপন। কি নাম বলবো আমরা? দ্বিপ্রতিস্থাপন বলবো, দ্বিপ্রতিস্থাপন, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। ডান। আর একটা টাইপের বিক্রিয়া তোমার বাকি আছে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া বলার আগে আমি তোমাদের সামনে আমাদের কোর্সের কথা বলি। এই যে যারা ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হইছো, কি অবস্থা তোমাদের বলো? তোমরা কি সুন্দর মতন মানে লাভ টাভ কিছু পাচ্ছ, উপকার পাচ্ছ?
অবশ্যই পাবা নিশ্চয়ই। তো যারা যুক্ত আছো, এই ক্লাস তো তোমাদের সবার জন্য ফ্রি, যারা যুক্ত আছো তারা কাইন্ডলি কমেন্টের ভিতরে অবশ্যই জানাতে পারো, অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ তো দিতেই পারো, তাই না? যাই হোক, সো রেকর্ডেড যে ক্লাসগুলো সেগুলো কমপ্লিট করা হচ্ছে। কোনো ক্লাসে থেকে শুরু করে যে কোনো কিছুতে যদি কোনো প্রকার ইস্যুস থেকে থাকে কাইন্ডলি আমাদের জানাবা, হেল্পলাইনেও জানাতে পারো যে ভাই এটাতে প্রবলেম হচ্ছে বা এমন কিছু, আমরা সেটাকে সর্ট আউট করার চেষ্টা করবো। সো ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে তোমার বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যতগুলো সাবজেক্ট আছে, যত দূর দূরান্ত পর্যন্ত, যত ডেপথ পর্যন্ত আছে, সব কিন্তু একেবারে কুটি কাঁচা করে একেবারে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করতে পারো। যারা যুক্ত নাও তাদের জন্য বলতেছি, তারা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, চলো আমরা হচ্ছে যে প্রশমন বিক্রিয়ার হিসাবটা বুঝি। প্রশমন বিক্রিয়ার হিসাবটা হচ্ছে, প্রশমন বিক্রিয়ার হিসাবটা বুঝতে গেলে তোমাকে আসলে অম্ল বুঝতে হবে। অম্ল, কিছু অম্ল মানে অম্ল যারা, তাদের হচ্ছে মানে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটার জন্য আসলে বেসিক্যালি তারা অম্ল, তাই না? তোমাকে হচ্ছে ক্ষার বুঝতে হবে। তা আমি তোমাদেরকে কিছু লিস্ট করে দিই কারা অম্ল কারা আমাদের ক্ষার। আমি ওখানে কারণ ব্যাখ্যা করতে যাব না, আমি খালি তোমাদেরকে লিস্টটা করে দিব কিসের, ওই যে ওই মানে ওদের লিস্টটা করে দিব কারা অম্ল আর কারা হচ্ছে তোমার ক্ষার। ওকে, অম্লগুলাকে চিনে রাখো। হাইড্রোজেন যুক্ত যেগুলো হচ্ছে আসলে আমাদের অজৈব অম্ল, সেটা হচ্ছে HCl প্রথমে, এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এগুলো সবই কি অম্ল। ওকে, তারপরে এই যে এর চেহারা দেখো, CH3COOH, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড। তারপরে H3PO4, এত দূর পর্যন্ত তোমার থাকবে না, বাট এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, জেনে রাখবা। অম্লগুলার ক্ষেত্রে ওদের বেসিক কনসেপ্টই হচ্ছে ওখানে হাইড্রোজেন তো মাস্ট থাকবে, হাইড্রোজেন ছাড়া জিনিসটা অম্ল হওয়া কঠিন, তবে হওয়া অসম্ভব এমন না। যেমন কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ অম্লীয়, সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ অম্লীয়, নাইট্রিক অক্সাইডের জলীয় দ্রবণ অম্লীয়। এদের জলীয় দ্রবণ মানে আবার হাইড্রোজেন চলে আসতেছে, বুঝছো? তাহলে এদের নামটাও আমি লিখে দিই, যে কয়টা তোমার লাগবে আমি সে কয়টাই দিচ্ছি। ইথানোইক অ্যাসিড, ওকে। এরপরে আমি চলে যাই, এরপরে হচ্ছে ক্ষার। ক্ষারের হিসাবটা যদি করো, ক্ষার কারা? সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ওখানে অ্যাসিড, এখানে মানে ওখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোজেন আর এখানকার কে হাইড্রোক্সাইড মিলে কি তৈরি করবে বলো তো ভাইয়া? হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে কি হয়? হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, পানি তৈরি হয়। এবং আসলেই এটাই কিন্তু একটা অম্লক্ষার বিক্রিয়ার বেসিক মেকানিজম, একেবারে কঙ্কাল সমীকরণ। এটা তুমি আরো পরে যেয়ে শিখবা, বাট শিখবা ইনশাল্লাহ। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অক্সাইডগুলোও কিন্তু ক্ষারীয়, এটা আমরা ডিরেক্ট হাইড্রোক্সাইডই লিখতেছি, অক্সাইডও কিন্তু ক্ষারীয় হয়। ধাতব অক্সাইড যতগুলো সবই কম বেশ ক্ষারীয় হবে। এটা কিন্তু হাইড্রোক্সাইড, এই যে হাইড্রোক্সাইড। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটা অ্যান্টাসিডের ভিতরেই থাকে তাই লিখেই দিলাম এই কয়টা। এছাড়াও আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে ধাতব অক্সাইড সবাই ক্ষারীয়। ধাতব অক্সাইড, যে সকল ধাতব অক্সাইড হওয়া সম্ভব সব হচ্ছে কি ক্ষারীয়। ধাতব অক্সাইডগুলো ক্ষারীয়, যেমন উদাহরণ নাও কিছু, সোডিয়াম অক্সাইড Na2O প্লাস ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো সবই কিন্তু আসলে কি ক্ষারীয় অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, ওগুলো কিন্তু ক্ষারীয়। ওকে, তো অম্ল আর ক্ষার তুমি প্রথমত আইডেন্টিফাই করলাম। অম্ল আর ক্ষারের যে বিক্রিয়া সেটাকেই বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওকে, অম্ল আর ক্ষার বিক্রিয়া করলে সবসময়ই যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা ফিক্সড। আর বেশ কিছু বাইকার্বনেটও ক্ষারীয় হয়। কার্বনেট বা বাইকার্বনেটও ক্ষারীয় হয়। ক্ষারীয়, এদের উদাহরণগুলো লিখে রাখো, নাহলে তো আবার হচ্ছে যে আইডেন্টিফাই করতে পরে প্যারা খাবা। সোডিয়াম কার্বনেট, এটা কার্বনেটের যোজনী কত বলো তো? 2। এই যে এজন্যই কার্বনেটেরটা আসছে সোডিয়ামের কাছে 2, আর সোডিয়ামের কত? 1, ওটা গেছে কার্বনেটের কাছে। কোথায় ছিল? এই যে দেখো কার্বনেট, CO3 2-। ওকে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এখানে বাইকার্বনেটটা যৌগমূলক, অতগুলো যৌগমূলক আমি লিখি নাই, এরা দুইটারই যোজনী হচ্ছে 1 এমন। সো সিম্পল হিসাব হচ্ছে অম্ল আর ক্ষার যখন বিক্রিয়া করবে, অম্ল প্লাস ক্ষার বিক্রিয়া করলে প্রোডাক্ট একেবারে ফিক্সড। প্রোডাক্ট কি হবে আমার? তুমি দেখতে পাচ্ছ অম্ল মানে ওখান থেকে H আসবে, ক্ষার মানে ওখান থেকে কি আসবে? OH আসবে। তার মানে এখানে পানি তো তৈরি হবেই, পানি তৈরি হবেই, সাথে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে সল্ট বা লবণ। অম্ল ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি হওয়ার যে বিক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের, সেটাকেই আমরা বলি হচ্ছে ভাই আমাদের প্রশমন বিক্রিয়া।
ডান। এটাই হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়ার কেচ্ছা কাহিনী। ওকে, প্রশমন বিক্রিয়ার যাবতীয় কেচ্ছা কাহিনী হচ্ছে এই একটাতেই শেষ। অম্ল ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে। বাট কেবল ও কেবলমাত্র যদি কার্বনেট বা বাইকার্বনেট জাতীয় ক্ষার হয় তখন সেখানে একটা এক্সট্রা প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। তাহলে এই কথাটাও লিখে রাখলা একটু, হ্যাঁ? যদি কি লিখে রাখবা, যদি কার্বনেট বা বাইকার্বনেট ধরনের ক্ষার হয় তাহলে কি তৈরি হবে বলতো? মানে লবণ পানি তো তৈরি হবেই, লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি, লবণ প্লাস পানি প্লাস কি তৈরি হবে? প্লাস কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে। এই তো, এই কথাটুকু আমরা কি করব, একটু শিখে রাখবো। ঠিক আছে, তাহলে চলো আমরা সব থেকে সহজতম অম্ল ক্ষারের বিক্রিয়াটা আগে ঘটাই, এর সাথে এর বিক্রিয়া ঘটাই। তাহলে অম্লকে HCl প্লাস ক্ষারটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটাও একটা কাইন্ড অফ দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার মতন ঘটতেছে, তাই না? দেখো তো, এর সাথে যাবে হচ্ছে আমার এ, এর সাথে যাবে হচ্ছে আমার এ, এর সাথে যাবে হচ্ছে আমার কি এ। তাহলে প্রোডাক্টটা কি তৈরি হতেছে আমাদের? সোডিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে আমাদের সেই লবণ যেটা অম্লীয় না ক্ষারীয় না, বেসিক্যালি নিরপেক্ষ, এবং সাথে তৈরি হইতেছে H আর OH মিলা পানি। ওকে, আর একটা দেখাই যেটা আমার অ্যান্টাসিডে বিক্রিয়াটা ঘটে। অ্যান্টাসিডে বিক্রিয়া ঘটে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে লবণটা সেটা আমাদের অতিরিক্ত পাকস্থলী থেকে তৈরি হয় HCl কে প্রশমিত করে। সো ধরে নাও আমি যদি এমনই লিখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হচ্ছে HCl, এই বিক্রিয়াটাই যদি লিখি তাহলে কি তৈরি করবে ও? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের যোজনী কত ভাই বলো? 3। ক্লোরিনের কত? 1। তাহলে অ্যালুমিনিয়ামের কাছে আসলে 1, ক্লোরিনের কাছে যাবে কত? 3। অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস কি তৈরি করবে? পানি। হ্যাঁ, এখন বিক্রিয়াটা সমতা হয়নি, সমতা করে ফেলতে হবে। এখানে যেমন অ্যালুমিনিয়াম একটাই আছে, অ্যালুমিনিয়াম একটা আছে, ঠিক আছে। এখানে দেখো ক্লোরিন আছে হচ্ছে 3টা, তাহলে ক্লোরিনকে তুমি 3টা বানিয়ে দাও প্রথমে। ক্লোরিন 3টা হলে হাইড্রোজেন কয়টা হয়েছে? 3 3 6টা। দেখো হাইড্রোজেনকে 6টা বানাতে হলে এখানে 3 দিতে হবে। ডান, এবার বিক্রিয়া সমতা হয়ে গেছে। এখানে দেখো হাইড্রোজেন 6টা হয়ে গেছে, অক্সিজেন 3টা হয়েছে। এখানে দেখো অক্সিজেন 3টা ছিল, হাইড্রোজেন 3টা, আর এখানে 3টা, 6টা। ডান। ওকে, একটা কার্বনেট বাইকার্বনেট দেখাই, তারপরে আমরা শেষ করি। কার্বনেট বাইকার্বনেট দিয়ে যদি দেখাই আমি, ধরো তাহলে আমি দেখাবো হচ্ছে, মনে করে নাও আমাদের কাকে দিয়ে দেখবা? এই ইথানিক অ্যাসিড দিয়ে দেখবা, দেখো সমস্যা নাই, কিন্তু ও অতটা বেশি তো বিক্রিয়া করতে চাইবে না। আবার ওখানে হচ্ছে যে জিনিসটা আবার প্যারাই পড়বা। ইথানিক অ্যাসিড দিয়ে তোমাদের বিক্রিয়া আছে, আচ্ছা নাও ভিনেগার, ওটাই হচ্ছে কিন্তু ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যেটা, ওটা দিয়ে দেখাইছি। চলো, এখানে কিন্তু মানে গ্রুপটা আলাদা, সো তোমাকে চিনতে হবে CH3COO, এটুকু হচ্ছে তোমার ওই মানে, যেমন ধরো এখানে H এর সাথে Cl আছে, তাহলে এখানে H টা বাদ দিলে কি থাকবে? CH3COO, এটাকে বলা হয় ইথানয়েড। হ্যাঁ, এই যে H প্লাস কি যাবে? সোডিয়াম বাইকার্বনেটকে বিক্রিয়া দিচ্ছি, NaHCO3। এই যে বিক্রিয়াটা ঘটবে, এই বিক্রিয়াতে কি ঘটে একটু দেখো। এখানে ঘটবে যেটা, সেটা হচ্ছে এই যে H এর সাথে বাইকার্বনেট থেকে OH আসবে, ওকে, দিয়ে পানি তৈরি করলো। এই সোডিয়ামের সাথে এই অংশটুকুতে যাবে, এবং একটা যদি OH চলে আসে তাহলে এখানে থাকলো কত? CO2 থাকলো না খালি, বুঝতেছো? এখান থেকে OH বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকে কত আর? এই যে HCO3 থেকে OH কে বাদ দাও, তাহলে এখানে থাকবে কত আর? CO2। ওই CO2টাই কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে CH3COONA, এটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েটের লবণ। এখানে সোডিয়ামের পরে কিন্তু এটা লেখা হয় না, সোডিয়ামকেই পরে লেখা হয়। আর দুজনেরই যেহেতু যোজনী এক, তাই এটাই সোডিয়াম ইথানয়েড প্লাস পানি। এই যে এখান থেকে H আর এখান থেকে এই যে HCO3 থেকে OH প্লাস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ডান, এই হচ্ছে তোমার অম্ল ক্ষারের প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? তোমার ক্লাস 8-এ, অষ্টম শ্রেণীতে রসায়নে আর একটা সিঙ্গেল বিক্রিয়া বাদ নাই, যেটা আছে হচ্ছে সেটা একটা সালোক সংশ্লেষণ, আর যেটা হচ্ছে একটা শোষণের বিক্রিয়া। ওটারই মানে সালোক সংশ্লেষণ যেটা, সেটাতে এটিপি উৎপন্ন হবে না, আসলে এটিপি উৎপন্ন হবে শোষণে। আর সালোক সংশ্লেষণ যেটা, সেখানে তো আসলে গ্লুকোজ C6H12O6 এটা তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে। আবার যেটা শোষণ, সেখানে হচ্ছে ওই যে C6H12O6 গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর এটিপি তৈরি হবে 38 অণু বা 36 অণু। এই তো, ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এটার যেটা PDF ডকুমেন্টেড ভার্সন, সেই ডকুমেন্টেড ভার্সনটা আমি তোমাকে দিয়ে দিব, নো ইস্যুস। ক্লিয়ার? এটা ডকুমেন্টেড ভার্সন তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ দ্রুতই। তো তাহলে ওখান থেকে বাকি অংশটুকু কমপ্লিট করে ফেলবা। ওকে, তাহলে
এই জিনিসটা সাথে রাখবা, এই নোটটুকু সাথে রাখবা। তোমার রসায়নের বাকি কনসেপ্টগুলোর ভিতরে ইনশাল্লাহ খুব বেশি ঝামেলা হওয়ার মতন নাই, জিনিসগুলো ছোটই আছে। বাট রাসায়নিক বিক্রিয়া যেটাতে তোমরা সব থেকে বেশি প্রবলেম বা ইস্যুস ফেস করো, সেটার আশা করি আজকে একটা অবশ্যই ভালো রকমের সমাধান তোমরা পেয়ে গেছো। তো সবাই অনেক ভালো থাকো। ক্লাসটা করার জন্য অনেক ধন্যবাদ। কোনো ইস্যুস ফেস করলে বা প্রবলেম ফেস করলে সেটা কমেন্টের মধ্যে জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।